ঠোকাঠুকির শব্দ যে একেবারে হচ্ছে না তা নয়, কিন্তু সেটাও যথাসম্ভব সন্তর্পণে। 2-3টে মোবাইলের ফ্ল্যাশ লাইটের জোরালো আলোয় রাজবাড়ির পিছনে দাঁড়িয়ে আছে তিয়াশা, ঝর্ণা, বাসুদেব ঘোষাল। 3-4 জন বলিষ্ঠ লোকের মাংসপেশি ফুলে ফুলে উঠছে ইটের উপর প্রত্যেকটা আঘাতের পর। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টার পর ইটগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতেই নরম মাটি বেরিয়ে আসে। অনেকখানি মাটি খোঁড়া হলো বটে, প্রয়োজনের থেকে অনেকটাই বেশি, কিন্তু শিশু কঙ্কালের দেখা মিলল না। ঠাকুরমশাই, আমাদের সন্দেহই তাহলে ঠিক। সেদিন রানীমা মৃত সন্তানের জন্ম দেননি। ওনার সন্তানকে সস্ত্রীক রাধাকান্ত বাবু নিয়ে চলে যান কলকাতায়, আর সবার সন্দেহ এড়িয়ে যাওয়ার জন্য এই সমাধি নির্মাণ। আর সেই শিশুপুত্রটি অভির পিতামহ। এই নিয়ে আর কোনো সংশয়ের জায়গাই নেই। রাজপরিবারের রক্ত নিঃশেষ করার জন্যই বিনোদী বুড়ি এখনো মুক্তি পায়নি। অভিকে আর আমার গর্ভস্থ সন্তানকে সে শেষ করে দিতে চায়, কিন্তু রানীমার এত কষ্টে বাঁচিয়ে রাখা পরিবারটাকে শেষ হতে যে দেওয়া চলে না, কিছুতেই না। তোমার সামনে এখন অনেক কঠিন কাজ বৌমা। হরিহরপুরের রাজবাড়ির পূর্বজোড়া আজ তোমার মুখের দিকে তাকিয়ে নীলাদিত্য রায় চৌধুরী নিজের কর্মের সাজা পেয়েছেন, কিন্তু সেই শাস্তি বংশ পরম্পরায় কিছুতেই চলতে পারে না। পিশাচিনীর শক্তি এবার নাশ করতেই হবে বৌমা। সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে তা হলো মা বিপত্তারিণীর শিলা খুঁজে বের করা। তারপর কোনো অভিজ্ঞ তন্ত্র সাধককে দিয়ে পিশাচিনীর শক্তি নাশ করতে হবে। শুধু তাই নয়, দেবী কাঁচা খাউরির পূজার সঠিক পদ্ধতি জেনে দেবীকে শান্ত করতে হবে। সময় আর সামনের 2 দিন মাত্র বৌমা, মাত্র 2 দিন। বিনোদীর লুকিয়ে দেওয়া শিলার হদিস ছোট রানীমা পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তা প্রতিষ্ঠা করার আগেই রানীমার অপঘাতে মৃত্যু হয়। তোমাকেও তাই সাবধান থাকতে হবে বৌমা। সেই অপশক্তি তোমার উপরেও আঘাত হানবে। কিন্তু শিলা কিভাবে খুঁজে পাবো ঠাকুরমশাই? জানি না। হে জনার্দন, হে প্রভু, পথ দেখাও প্রভু, পথ দেখাও। রানীমা ছাড়া কি আর কেউ এই শিলার খোঁজ জানতো না? এমনকি রানীমার পরম বিশ্বস্ত মুক্তদায়ীও না। যদি কেউ জানতো তাহলে তো এতদিনে প্রতিষ্ঠা করতে পারত। মুক্তদায়ী ছাড়াও আরো একজন মানুষ ছিলেন রানীমার বিশ্বস্ত। কে? রাধাকান্ত ভট্টাচার্য, যার হাতে রানীমা নিজের অমূল্য সম্পদকে ভরসা করে তুলে দিয়েছিলেন। আচ্ছা, রানীমা যে কদিন বেঁচে ছিলেন, নিশ্চয়ই উনি রাধাকান্ত বাবুর সাথে চিঠি মারফত যোগাযোগ রেখেছিলেন। মুক্তদাইয়ের ঘরে যদি রাধাকান্ত বাবুর চিঠি পাওয়া যায়, খুব স্বাভাবিকভাবে রানীমার ঘরেও পাওয়া যাবে। তাই তো, এটা তো আমি একদম ভেবে দেখিনি। সকালে ওই ঘরে গিয়েও ভালো করে খুঁজে দেখা হয়নি। এখন একবার আমায় যেতে হবে। বেশ, চলো, আমরাও যাব। হিরে ঝর্ণা, যাবি তো? না ঠাকুরমশাই, আপনাদের কাউকে যেতে হবে না। এই অভিশপ্ত রাজবাড়িতে আপনাদের ঢোকার দরকার নেই। আপনারা এখানে দাঁড়ান, আমি আসছি। কিন্তু একা একা? অন্ধকার হয়ে গেছে তো বৌমা। তেমন কিছু হলে আমি চিৎকার করব, তখন না হয় আপনারা যাবেন। বেশ, যাও তবে। রাজবাড়ির অন্ধকার ভেদ করে এগোতে থাকলো তিয়াশা। এটাই ওর শ্বশুর ভিটে, অভির আসল বাড়ি। অথচ নিয়তির এমন অভিশাপ, এই বাড়িতে ঢুকতেও ওর শরীর ঠান্ডা হয়ে যায়। ধুলো মাখা সিঁড়ির বুকে তিয়াশার পদচিহ্ন এক পা করে এগিয়ে যেতে লাগলো, লুকিয়ে রাখা একটা অতীতের খোঁজে।
গ্রাম দেশে রাস্তাঘাটে ইলেকট্রিক আলোর প্রচলন তেমন নেই। কালো আকাশে অন্ধকার ছায়া ঢেকে রেখেছে হরিহরপুরকে। রাজবাড়ির অন্দরে সেই অন্ধকার আরো গাঢ়, আরো থমথমে। সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেইখান থেকেই দোতলা সাদা কালো ছক্কাটা মেঝের দালান। দালান পেরিয়ে বাঁ দিকে যেই পথটা ঢুকে যাচ্ছে তা অন্দরমহলের রাস্তা। তিয়াশা আর নিহারকণা সেই বাঁকে মিলে মিশে যায় সময়ের মায়াজাল ছিঁড়ে। হঠাৎই ঝনঝন করে একটা আওয়াজ তিয়াশার কানের ঠিক পাশ দিয়ে হেঁটে গেল। কে 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 আছো এখানে? কোনো উত্তর আসে না, শুধু হাতের চুড়ি বালার ঝনঝন আওয়াজ আবার হেঁটে বুঝিয়ে দেয় তার অস্তিত্ব। চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পায় না তিয়াশা, কিন্তু ও নিশ্চিত এটা ওর মনের ভুল নয়। হঠাৎই ঠিক ওর ডান দিকের দেওয়ালে দেখে আবছা আলো ছায়ার খেলা তৈরি করেছে ছায়ামূর্তি। ওর ছায়া ছাড়াও আরো একটা স্পষ্ট ছায়া, সেকেলে আট পৌড়ে শাড়ি পরা, মাথা অবধি ঘুমটা, বয়সের ভারে শরীরটা ঝুঁকে গেছে। গলার কাছে দলা পাকানো শব্দগুলো কিছুতেই বেরোতে পারছে না। ঘন ঘন শ্বাস পড়ছে একলা তিয়াশার। দেওয়ালের গা ঘেঁষে সেই অশরীরী এগিয়ে চলেছে ছোট গিন্নিমার ঘরের দিকে। সাথে এগোচ্ছে বরফের শীতলতা। কিছু দূর এগোনোর পর সেই ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে থাকা তিয়াশার দিকে ঘুরে হাতের ইঙ্গিতে ওকে নিজের দিকে ডাকতে থাকে। এই কদিনে ওর যা যা অনুভূতি হয়েছে, তারপর আর ভয় পেয়ে থমকে যাওয়া চলে না। ইনি যেই হয়ে থাকুক না কেন, শুভ বা অশুভ, ইনি তিয়াশাকে কিছু একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। তিয়াশা ধীর পায় এগিয়ে গেল ছায়ার পিছনে। ছোট গিন্নিমার ঘরের ভিতরে ঢুকে সেই ছায়ামূর্তি আঙুলের নির্দেশে ওকে যেতে বলল ঘরের পশ্চিম কোণে রাখা উঁচু সেকেলে একটা টুলের দিকে। টুলে চৌকি মতো একটা বাক্স, কাঠের সুন্দর কারুকার্য করা। বাক্সের উপর থেকে বহু দশকের ধুলোর প্রলেপ মুছে দুই হাতে সযত্নে তা হাতে তুলে নিল তিয়াশা। এই স্পর্শ ওর ভীষণ পরিচিত। আগেও বহুবার এই বাক্স ও দেখেছে, ছুঁয়েছে, কিন্তু কি আছে এই বাক্সে? তড়িঘড়ি বাক্স নিয়ে পালঙ্কের উপর বসল তিয়াশা। বাক্স খুলতেই বেরিয়ে এলো হলদে হয়ে যাওয়া বেশ কটা চিঠি। কোনোটা এসেছে ছোট গিন্নিমার বাপের বাড়ি শ্রীদেবপুর থেকে, কোনোটা বা কলকাতা থেকে রাধাকান্ত বাবুর পাঠানো। একে একে মোবাইলের ঝাপসা হয়ে আসা আলোয় চিঠিগুলো পড়ল তিয়াশা। রাধাকান্ত বাবুর চিঠিতে খোকার বড় হওয়ার প্রতিটা মুহূর্ত উনি রানীমাকে পাঠিয়েছিলেন। একটা চিঠিতে ছোট্ট শিশুর হাতের ছাপ। তিয়াশার বুকের ভিতরে কে যেন টুকরে কেঁদে উঠল। হয়তো নিহারকণা। মাতৃত্বের যে ভয়ানক যন্ত্রণা বুকে নিয়ে উনি বেঁচেছিলেন তার প্রতিচ্ছবি এই চিঠিগুলো। কি মমতায় গুছিয়ে রেখেছিলেন সর্বহারা মা। সব শেষে খামে ভরা একটা চিঠি হাতে তুলে নিল তিয়াশা। খামের উপর রাধাকান্ত বাবুর ঠিকানা লেখা, অথচ এই চিঠিটা লিখেও
উনি পোস্ট করার সুযোগ পাননি। তার আগেই হয়তো মৃত্যু হয়েছিল রানীমার। খাম ছিঁড়ে চিঠি বের করে আলোর নিচে ধরল তিয়াশা। ভট্টাচার্য মহাশয়, আশা করি আপনারা কুশলে আছেন। আমিও নিজের কর্তব্য শেষ করার জন্য এখনও নিজেকে ভালো রাখার যথাসম্ভব চেষ্টা করে চলেছি। আমার খোকাকে দেখতে বড় ইচ্ছে করে। খোকাটা কতটা বড় হলো, ওর মুখে কি কি বুলি ফুটল, মা বলতে শিখল কিনা জানতে খুব ইচ্ছে করে। ওকে এই জন্মে আর হয়তো কখনোই দেখতে পাবো না, কিন্তু ওর জীবন সুরক্ষিত করার জন্য যা কিছু করা দরকার আমি করব। আপনাকে জানিয়ে রাখি, দিন কয়েক আগে সতীঘাট শ্মশানে একজন সিদ্ধ পুরুষের আগমন ঘটে। তন্ত্র সাধক শ্রী কালীচরণ তান্ত্রিক। গ্রামের লোকের মুখে সেই খবর পাওয়া মাত্রই আমি ওনাকে হরিহরপুরে নিয়ে এসে সব কিছু জানাই। বিনোদীর মৃত্যু হয়েছে বটে, কিন্তু আমি এখনও ওর অস্তিত্ব টের পাই। মৃত্যু হলেও মুক্তি হয়নি ওর। যতই হোক, সেও তো মা। তাই আমার খোকাকে নিয়েও আমার দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। কালীচরণ তান্ত্রিক 3 দিন 3 রাত ব্যাপী তন্ত্রের মাধ্যমে অপশক্তিকে এই গ্রামেই বেঁধে ফেলেছে। উনি বারবার জানিয়েছেন, আমার খোকা বা তার ভবিষ্যৎ প্রজন্মের কেউ এই গ্রামের সীমান্তে প্রবেশ করলেই বিনোদীর শক্তি সহস্রগুণ বৃদ্ধি পাবে, আর রাজ পরিবারের সর্বশেষ রক্তবিন্দুকে নিঃশেষ করে দেবে। কালীচরণবাবু যথার্থই সিদ্ধ পুরুষ। সাধনার মাধ্যমে উনি জানতে পেরেছেন মা বিপত্তারিণীর শিলার হদিশ। কাছারিতলা মন্দিরের দ্বার অবরুদ্ধ করেছেন নানা তাবিজ কবজে। তবে মায়ের শিলা কোথায় আছে তা কাউকে জানানো বারণ। এটুকু জানিয়ে রাখি, উনি নিরুদ্দেশ হয়েছেন। সামনের পূর্ণিমার রাতে মায়ের প্রতিষ্ঠা হবে আবার। ঘোষালবাবু সেই পুজো করবেন। আমার জীবনের প্রতিটা মুহূর্ত এখন পাহাড়ের খাদে দাঁড়িয়ে থাকা একলা মানবীর মতো, যেই পাহাড়ে ধস নামছে প্রতিনিয়ত। বিনোদী আমায় এই সব কিছু এত সহজে শেষ করে যেতে দেবে না। ও আমার জীবনটাই কেড়ে নেবে। তাই মায়ের শিলার হদিশ আমি ছন্দে বেঁধে লিখে গেলাম, যদি কখনো প্রয়োজন হয়। পতিতালয়ের ঈশান কোণে ব্রজবালকের বাস, পাকশালাতে জ্বালায় আখা নিত্য 12 মাস। জ্বলন্ত সেই আখার ভিতর নয়তো কথা মিছে, মা আজও ঘুমিয়ে আছেন অগ্নিশিখার নিচে। ধিকি ধিকি আগ নিভিয়ে দিলেই সুরঙ্গ পথ আছে, নরকরটি ঘেরা পাতাল পৌঁছাও মার কাছে। সুরঙ্গ পথ ঠিকানা বিশদ লিখে রেখেছি সুতোয়, নকশি কাঁথার বাঁকে বাঁকে নকশা করা ছুতোয়। ছন্দের সুতো একটার উপর একটা চেপে অবশ করতে থাকে তিয়াশার স্নায়ু। কিন্তু সেই ছায়ামূর্তি কই? তাকে তো আর দেখতে পেল না তিয়াশা। চিঠিটা নিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে পিছন ঘুরে কপালে হাত ঠেকিয়ে তিয়াশা বলল, আমি জানি না আপনি কে, কিন্তু আপনি যেই হন, আপনাকে আমার প্রণাম। জীবন মরণের যুদ্ধে দয়া করে আমার পাশে থাকুন। সময় বেশ অনেকটা পেরিয়েছে। নিচে তখনও বাসুদেব বাবু দাঁড়িয়ে। ঝর্ণা অবশ্য তিয়াশার ঘরের দিকে গেছে রান্না বান্না করতে। তিয়াশা নামতে বাসুদেব বাবু বেশ উত্তেজিত হয়ে ছুটে এলেন। এত দেরি হলো বৌমা, কিছু পেলে? আমি তো আর একটু হলেই গ্রামের লোকজন নিয়ে ভিতরে ঢুকছিলাম। পেয়েছি ঠাকুরমশাই, একটা চিঠি, আর তার মধ্যে ধাঁধা। ধাঁধা? হ্যাঁ, কিন্তু এখন আমায় বাড়ি যেতে হবে। অভি একা আছে, আরও কয়েকটা কাজ আছে আমার। আচ্ছা বেশ, আমায় কখন কি দরকার হয় জানিও।
দরকার তো হবেই, মায়ের শিলা প্রতিষ্ঠা করতে হবে যে। শুধু ধাঁধা ভেদ করে মায়ের কাছে পৌঁছতে হবে আমায়। আমার ছোট মামা তন্ত্র নিয়ে বহু বছর চর্চা করেছেন। মামাকে এখানে আসতে হবে, এই সর্বনাশ রুখতেই হবে আমায়। আজকে সারাদিনের পর ভীষণ ক্লান্ত লাগছে তিয়াশার, কিন্তু থেমে যাওয়ার মতো উপায়, সময় বা সাহস কোনোটাই পাচ্ছে না। দরজা ঠেলে ঘরে ঢুকল। এই সময় ভেতর থেকে ছিটকিনি তোলা থাকে। ঝর্ণা আজ কোনো কারণে ভুলে গেছে। ঝর্ণা, এক গ্লাস জল দিস তো। হ্যাঁ বৌদি, দিচ্ছি। লিভিং রুমের ফ্যানটা চালিয়ে সোফায় পিঠ এলিয়ে বসলো তিয়াশা। অভি, অভি। ঝর্ণা, কি বৌদি? তোর দাদা কোথায় রে? দাদা তো ঘরে ছিল। নাও তোমার জল নাও। বেরিয়েছে নাকি? বাইরের দরজাটাও তো ভেজানো ছিল। সে কি গো, আমি তো কিল তুলে দিয়েছি। আর দাদা তো কখনো দরজা খুলে রেখে বেরোয় নে। হ্যাঁ, সেটাই তো ভাবছি, আমি একবার দেখে আসি। তিয়াশা সোফা ছাড়তেই দপ করে ঘরের আলোটা নিভে যায়। উফ, এর মধ্যে কারেন্টটাকেও যেতে হলো। আমার ফোনে একদম চার্জ নেই। ঝর্ণা, একটা মোমবাতি এনে দে তো আমায়। তোর দাদা যে কোথায় গেল? মরতে গেছে। কি? ঝর্ণার গলাটা মুহূর্তের মধ্যে বদলে যায় খ্যান খ্যানে বৃদ্ধা কণ্ঠে। কে? কে তুমি? বিনোদী। খ্যাক খ্যাক করে বিচ্ছিরি ভাবে হেসে উঠল সে। তারপর বলল, তোমার বর মা কাঁচা খাউরির ডাকে সাড়া দিয়েছে গিন্নিমা, আর যে তাকে বাঁচাতে পারবে না গো, বাঁচাতে পারবে না। না, অভি, অভি, অভি তুমি কোথায়? অভি, অভি তুমি কোথায়? কান্না ভেজা সন্ত্রস্ত গলায় চিৎকার করতে করতে মোবাইলের অবশিষ্ট চার্জের ভরসায় আলো জ্বালায় তিয়াশা। দম আটকে আসে ওর। ঝর্ণার মুখের চামড়া ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে। হাত পায়েও একই ঘটনা। শূন্যে উঠছে চুল, ক্রমশ সাদা হয়ে আসছে ওর শরীরটা। চোখের মনি ছোট হতে হতে হারিয়ে যাচ্ছে লাল টকটকে চোখের ঠিক মাঝখানে। দেওয়ালে পিঠ থেকে গেছে তিয়াশার। এগিয়ে আসছে বিনোদী ওর দিকে। কোনো রকমে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে তিয়াশা। অন্ধকার রাস্তা। একটু আগেও যে আকাশ পরিষ্কার ছিল, এখন সেখানে গুরু গম্ভীর মেঘের গর্জন। দৌড়ে কাছারি তলার দিকে যেতে যেতে অভির নাম ধরে চিৎকার করতে থাকে তিয়াশা। অভি, অভি কোথায় তুমি? অভি প্লিজ, প্লিজ ওই মন্দিরে যেও না। অভি। কোনো উত্তর আসে না। আরো কিছুটা পথ দৌড়ে যাওয়ার পর বট গাছের নিচে একটা ধস্তাধস্তির আওয়াজ পায়ও। ছাড়, ছাড় আমায়, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে আমাকে ডাকছে, ছেড়ে দে বলছি, ছাড় বলছি। মরণ ডাকছে তোকে, যাইস না, যাইস না, তুই মরতে যাইস না। আমার কথাটা শোন, তুই তুই মরতে যাইস না। সরে ফেলবো তোকে আমি, ছাড় আমায়, ছাড়। আর একটু এগোতে স্পষ্ট দেখতে পেল তিয়াশা, অভি এরকম পাগলের মতো করছে কেন? ওকে কোনো রকমে আটকে রেখেছে ফটিক। এখনো তবে সর্বনাশ হয়নি। ফটিক, ফটিক আমি আসছি। অভিকে তুমি ছেড়ো না। অভি, অভি ওদিকে যেও না, ফিরে এসো অভি। ফটিককে ধাক্কা মেরে ফেলে চিৎকার করে ওঠে অভি। এ যেন অভিনয়। এমন অভিকে তিয়াশা দেখেনি কখনো।
তিয়াশা শক্ত করে অভির হাত দুটো ধরতেই ভয়ানক হিংস্রভাবে চেঁচিয়ে ওঠেও। ছাড় আমায়, আমার মায়ের কাছে যেতে দে, ছাড়। না অভি, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। ছাড় বলছি, ছাড়। না, ছাড়বো না আমি তোমায়। ফটিক, ফটিক এসো এদিকে। তিয়াশা হাঁপিয়ে ওঠে ধস্তাধস্তিতে। ফটিকের কপাল ফেটে টপ টপ করে রক্ত পড়ছে পাথরের আঘাতে। অভির শরীরের শক্তি যেন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। বিভৎস চিৎকার করে সজোরে তিয়াশাকে ধাক্কা দিয়ে মাটিতে আছড়ে ফেলল অভি। ফটিককে ঠেলে সরিয়ে ও এগিয়ে যাচ্ছে ফণি মনসার জঙ্গলের দিকে। বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে ক্ষেপে উঠেছে ফটিক। সামনে পড়ে থাকা বাঁশের লাঠিটা দিয়ে সজোরে অভির পায়ে আঘাত করতেই রক্তে ফেটে পড়ল ওর ডান পা। আর্ত চিৎকারে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো অভি। এক মুহূর্ত নষ্ট না করে ছুটে গিয়ে অভির শরীরটাকে চেপে ধরল তিয়াশা। আর সেই ধস্তাধস্তি নেই। শক্তিহীন হয়ে অভি পড়ে আছে। বিড়বিড় করে বলছে কিছু একটা। ওর মুখের কাছে কান নিয়ে যেতে তিয়াশা শুনতে পায়, বাঁচাও, বাঁচাও আমায়, আমারও টেনে নিয়ে যাচ্ছে। তিয়াশা, কোথায় তুমি? প্লিজ বাঁচাও, বাঁচাও। আশেপাশের বাড়ি থেকে ইতিমধ্যেই বেরিয়ে এসেছেন কিছু মানুষ। কেউ কেউ সুযোগ বুঝে ছুটেছে বাসুদেব বাবুকে ডাকতে। খবর পাওয়া মাত্রই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে বাসুদেব বাবু। বৌমা, অভির এই রক্তারক্তি অবস্থা কে করলো? ফটিক করেছে ঠাকুরমশাই। আজ ফটিক ছিল বলেই অভি বেঁচে গেল। কি বলছো কি? যাই হোক, আগে ওকে ঘরে নিয়ে চলো। কেঁপে ওঠে তিয়াশা। ও ঘরে যে বিনোদী আছে, ওই ঘরে সারা রাত কাটানো অভিকে নিয়ে আজ অসম্ভব। ঠাকুরমশাই, আজ রাতটুকু আমাদের আপনার বাড়িতে থাকতে দেবেন? আমার বাড়িতে? বেশ বেশ, তাই থাকবে। চলো, উঠে এসো। ইস, এই শরীরে কি ধকলটাই যাচ্ছে তোমার উপর দিয়ে। এসো এসো এসো। কয়েকজন মিলে অভিকে তুলে নেয়। তিয়াশার বাসুদেব বাবু আসে পিছন পিছন। কি মনে হতে পিছন ঘুরে ফটিকের দিকে তাকায় তিয়াশা। মায়া ভরা অপলক চোখে তিয়াশার দিকে তাকিয়ে সে। চোখাচোখি হতেই নমস্কার করার ভঙ্গিতে হাত দুটোকে বুকের কাছে আনে ফটিক, যেন ক্ষমা ভিক্ষা করছে তিয়াশার কাছে। ফটিকের সাথে এই সবের কি সম্পর্ক বুঝতে পারে না তিয়াশা। এগিয়ে যায় বাড়ির দিকে। বাড়ির ঠিক দরজার সামনে জ্ঞান হারিয়ে পড়ে আছে ঝর্ণা। আলু থালু অবস্থা। কি ঝর্ণার কি হলো? এভাবে পড়ে আছে কেন? ওর ওপরে একটু আগেই বিনোদী ভর করেছিল। বলো কি? আস্তে আস্তে সবকিছু কেমন হাতের বাইরে চলে যাচ্ছে বৌমা। আমরা যার সাথে যুদ্ধে নেমেছি তার শক্তি বড়ই সীমাহীন। দেরি করো না, তোমার মামাকে যত তাড়াতাড়ি সম্ভব আসতে বলো। তিয়াশায় যে নিহার কণা, তা ও বুঝিয়ে দেয় ওর প্রতিটা কাজে। ওই অবস্থার পরেও ঝর্ণার চোখে মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফিরিয়ে ওকে খাইয়ে দাইয়ে সুস্থ করেছে। আর ফটিকের জন্য খাবার পথ্যি নিয়ে এসেছে। ঠাকুর মশাইয়ের ঘরে রাতটা থাকবে ভেবেও থাকা হয় না। বাসুদেব বাবুর স্ত্রী এসবের পর তিয়াশাকে এ বাড়িতে ঢোকা নিয়ে যথেষ্ট আপত্তি করেছেন। তারপর কি আর কারুর বাড়িতে থাকা যায়? নিরুপায় হয়ে নিজের ঘরে বসে আছে তিয়াশা। অভির শরীরটা নিস্তেজ হয়ে গেছে। তার উপর পায়ের আঘাতটা নেহাত কম নয়। ওভাবে না মানলে আজ হয়তো অভিকে বাঁচানোই যেত না। ফটিক সাধারণ কেউ নয়। সময়ের আগে ও অনেক কিছু দেখতে পায়, যা কেউ বুঝতে পারে না।
তা ও বুঝতে পারে। সর্বনাশে রাত্রে ফটিকই আটকে ছিল তিয়াশাকে। রাত প্রায় 10টা। একবার ছোট মামাকে ফোন করতে হয়। এমন বিপদ থেকে যদি এই মুহূর্তে কেউ একজন তিয়াশাকে রক্ষা করতে পারে, তবে তা ওর ছোট মামা শক্তি সাধন মুখুজ্জে। লোকটা আজীবন এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে বিয়ে শাদী পর্যন্ত করে। বছরের বেশিরভাগ সময়ে বাইরে বাইরে থাকে। ছোটবেলায় মজার ছলে তিয়াশাকে ওনার কিছু অলৌকিক ক্ষমতা দেখিয়েছিলেন। শ্মশানে সব দেহের উপরে বসে বহু রাত সাধনা করেছেন নিভৃতে। এইসব গল্প তিয়াশা শুনেছে। আজ সেই ছোট মামার নিজেকে প্রমাণ করার পালা। ফোনটা নিয়ে নাম্বারটা ডায়াল করল তিয়াশা। রিং হতে না হতেই ফোনটা তুললেন। হ্যালো। হ্যালো, ছোট মামা। বল মা বল। মেজদির কাছ থেকে আমি শুনেছি সুখবরের কথা। তা কেমন আছিস তুই? ভালো নেই মামা। মানে? আমি আর অভি এখন যেখানে আছি হরিহরপুরে, সেখানে আমাদের সাথে ভয়ানক অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়েছে। গত 2 দিন ধরে তার প্রকোপ এতটাই বেড়েছে যে আমাদের জীবন মরণের প্রশ্ন উঠে আসছে, বিশেষ করে অভির। তুমি আমাদের বাঁচাও মামা। আরে হয়েছে কি? খুলে বল দেখি সব। মাস 2 আগে এই গ্রামের ভাঙা জমিদার বাড়িতে গিয়েছিলাম আমি আর অভি, আর তারপর থেকেই নানা রকম অতি প্রাকৃতিক আর ভয়ানক জিনিসপত্র ঘটতে শুরু করলো। শুরু থেকে এখনো পর্যন্ত সমস্ত ঘটনা মামাকে বলল তিয়াশা। ওপাশ থেকে উত্তর এলো, বুঝলাম। ঘটনাটা সহজ জায়গায় নেই রে মা। দেবীর নামটা কি যেন বললি? কাঁচা খাউড়ি, তাই তো? হ্যাঁ। খসখস করে একটা বইয়ের পাতা উল্টানোর শব্দ। মামা সম্ভবত সেই বই থেকে দেখে বলতে শুরু করলেন। 1442 খ্রিস্টাব্দে বর্তমানের অরুণাচল প্রদেশের লোহিত জেলার অন্তর্ভুক্ত বোরো উপজাতির একটি গ্রামে প্রতিষ্ঠিত হয় দেবী কাঁসাই খাতির তাম্বেশ্বরীর মন্দির। রাজদ্রোহী এবং শত্রুদের দেবীর সামনে বলি দিয়ে সেই কাঁচা মাংস দিয়ে দেবীর পুজো করা হতো। পুরাণ মতে দেবী শিব পার্বতীর কন্যা। ইনি কোনো অপদেবী নন। দেবী ভয়ঙ্করী এবং শত্রুনাশিনী। পাল রাজার সৈন্যদলে বেশ কিছু মানুষ এসেছিলেন ওই আসাম অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশ থেকে, বুঝলি। তাদের সাথেই গ্রাম বাংলায় দেবী কাঁচা খাউড়ির পুজোর রেওয়াজ। বাংলার বুকে বড় করে দেবীর পুজো না হলেও লোকচক্ষুর আড়ালে অনেকেই ওই যন্ত্র সাধনায় দেবীকে সন্তুষ্ট করে শত্রুনাশে ব্রতী হয়েছেন কালে কালে। আমার মনে হয় খোঁজ খবর নিলে জানতে পারবি এই বিনোদীও নর্থ ইস্ট থেকেই এসেছিল, মানে অরিজিন ওখানের ওর। ছেলের মৃত্যুর শোক সামলাতে না পেরে শিকড়ের কাছে ফিরে গিয়ে আয়ত্ত করে গুপ্তবিদ্যা আর ভয়ঙ্করী হয়ে ফিরে আসে হরিহরপুরে। বাকিটুকু তো রিসার্চ তুই করেই ফেলেছিস। ওই রাজবাড়ির লুকিয়ে রাখা শেষ আংটিটাই অভিজ্ঞানের পরিবার। আমি যা বলছি মন দিয়ে শোন। বাড়ির ভিতর আর কাউকে ঢুকতে দিবি না আগামী 2 দিন, ঠিক আছে? তোদের কাজের মেয়ে ঝর্ণা বা বাড়িওয়ালা ঘোষাল বাবু কেউ নয়, বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। আর অভিজ্ঞানকেও বাড়ি থেকে 1 পা বেরোতে দিবি না। প্রয়োজনে বেঁধে রাখবি। বিপত্তারিণীর শিলার খোঁজ করতে তোকে বেরোতেই হবে। তবে চিন্তা নেই, সেই সময় আমি থাকবো অভির সাথে। তুমি আসছো মামা? হ্যাঁ, আলবাত আসছি। তলবি তলবা নিয়ে বেরিয়ে পড়বো সূর্য ওঠার আগে। আচ্ছা, কোন স্টেশনে যেন নামতে হয়? ভীমগড়। ওখান থেকে রিক্সা পাবে হরিহরপুরের। তাও ওই আধ ঘন্টা মতো লাগবে। হরিহরপুরে এসে কাউকে জিজ্ঞেস করবে বাসুদেব ঘোষালের বাড়ি কোনটা, বলে দেবে। বেশ, আমি আসছি।
ভয় পাস না, আমার মা মহামায়া আছেন, তিনি থাকতে অভির কিচ্ছু হবে না। বুকের ভেতরটা অনেকখানি হালকা হয়েছে তিয়াশার। মামা আসছে, আর ভয় নেই। আজকের রাতটা যদি ভালোয় ভালোয় কেটে যায় তাহলে বুকের পাথরটা একটু হালকা হবে। চিঠিটা নিয়ে শেষ ধাঁধাটা আর একবার পড়তে শুরু করল ও। শেষ লাইনে যে নকশি কাঁথার কথা ছোট গিন্নিমা লিখেছেন, সেটাই কি তবে মুক্তদাইয়ের বাড়ি থেকে পাওয়া নকশি কাঁথা? হতেও পারে। 7-5 ভাবতে ভাবতে তিয়াশা কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। ঘুম ভাঙল মামার ডাকাডাকিতে। ওরে, আমি চলে এসেছি, দরজা খোল। মামা, তুমি এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কই রে, ঘড়ি দেখেছিস? 9টা বেজে গেছে, একদম কাক ভরে ট্রেন ধরেছি। বাপ রে বাপ, কেমন অজপাড়া গ্রামে পোস্টিং হয়েছে বল দেখিনি জামাইয়ের। তার বলতে, তবে প্রথম প্রথম বেশ ভালো লাগতো জানো। হ্যাঁ, তা তো লাগবেই মা, এই গ্রামটা যে তোর একান্ত আপন। যাকে চল, একটু গরম গরম চা খাওয়া দেখি, তারপর কাজে লেগে পড়তে হবে। এসো মামা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি চা আনছি। তার আগে বাইরের দরজায় তালা ঝুলিয়ে দে, যাদের যাদের আসার কথা তাদের সব ফোন করে জানিয়ে দে আজ না আসতে। আর হ্যাঁ, এই ঘোষাল বাবুর বাড়িতে আমি নিজে একবার যাব, সে কথাও জানিয়ে দিবি। মুখুজ্জে মশাইয়ের কথা মতো তিয়াশা ঝর্ণা আর বাসুদেব বাবুকেও ফোন করে দিল। অভি এখনো ঘুমিয়ে কাদা। এই 2 দিন ও যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো। লিভিং রুমে গরম গরম ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে উনি বললেন, সেই দাঁদাটা বের কর দেখিনি, কিছু ক্লু পেলি? অনেক ভাবনা চিন্তা করে কয়েকটা জিনিস বুঝতে পারছি, কিন্তু একসাথে পুরো জিনিসটাকে আন্দাজ করতে পারছি না মামা। তাও বল শুনি। পতিতালয়ের ঈশান কোণে ব্রজবালকের বাস। এখানে পতিতালয় কোথায় আছে বা ছিল জানিস? পতিতালয় কিনা জানি না, তবে এখানে একটা জলসা বাড়ি আছে ওই মন্দিরের কাছেই। সেখানে নাকি জমিদারের নিত্য যাওয়া আসা ছিল। শুনেছি কোনো এক খুশবুবাইয়ের সাথে ছোট কর্তা নীলাদিত্যর সম্পর্ক বেশ গভীর ছিল। সম্ভবত ওই জলসা বাড়ির কথাই এখানে বলা আছে। হতে পারে, চল ঘুরে আসি। কিন্তু মামা, অভি একা থাকবে? ভয় নেই ভয় নেই, আমি ঘরে ঢোকার সাথে সাথে মহামায়ার কবচ দিয়ে গোটা ঘর বেঁধে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য অভির ওপর কোনো আঘাত আসবে না। মহামায়ার মায়াকে ছিন্ন করার ক্ষমতা ওই দুরাত্মা প্রেতের নেই। চল। মামার কথায় ভরসা পেয়ে বেরিয়ে পড়ল তিয়াশা। জলসাবাড়ি হেঁটে যেতে মিনিট খানেকের বেশি সময় লাগলো না। বাসুদেব বাবু স্থানীয় মানুষ, উনি থাকলে সুবিধা হবে, তাই ওনাকেও সাথে নিলেন শক্তি মুখুজ্জে। এই তবে জলসাবাড়ি। হ্যাঁ মামা। জব্বর আর্কিটেক্ট, চল ভেতরে ঢুকি। চলো। ঈশান কোণটা সম্ভবত ওই দিকে। তারপরের লাইনে কি ছিল? পাকশালাতে জ্বালায় আখা নিত্য 12 মাস। কিন্তু এখানে তো কোনো গোপাল মন্দির নেই, তবে ব্রজবালককে? মন্দির না থাক, ওই ঘরখানা তো আছে। এই ঘরটা, এ তো কেষ্ট কাকার ঘর ছিল। জলসা বাড়ির নর্তকী, বাবু, অতিথি সবার জন্য রান্না করতেন উনি। খুব ছোটতে আমিও দেখেছি কেষ্টদাকে। বয়সে যাই হোক না কেন, গ্রাম শুদ্ধ ছেলে বুড়ো সকলেই দাদা বলে ডাকত ওনাকে। বাসুদেব বাবুর গড় গড় করে বলে যাওয়া শেষ কথাগুলো শুনে তিয়াশার চোখ দুটো চকচক করে উঠল। কেষ্টদা মানে কৃষ্ণের নাম? আমার মনে হচ্ছে এই ঘরের কথাই বলেছিলেন রানীমা। এই কেষ্টদাই 12 মাস আখা জ্বালাতো। আমি ঝর্ণার মুখে শুনেছি মামা, আখা মানে উনুন। বীরভূম জেলায় গ্রাম দেশের মানুষেরা উনুনকে আখা বলে।
ব্রিলিয়ান্ট, চলতে হবে ওই ঘরে। সময় নষ্ট না করে তিনজন কেষ্টদার বহু প্রাচীন ঘরের ভিতর ঢুকল। স্যাঁতস্যাঁতে ঘরটার ভিতরে বহু বছর যে মানুষের শ্বাস প্রশ্বাস চলেনি তা ঘরের থমথমে বাতাসের স্পর্শেই বেশ বুঝতে পারছে ওরা। দিনের বেলাতেও ঘরের ভিতর আলো নেই, কেমন যেন দম বন্ধ করা। ধুলো জমেছে ভাবনাতীত। মোবাইলের আলো জ্বালিয়ে এদিক ওদিক খুঁজতেই ঘরের কোণে পাওয়া গেল উনুন। গ্রাম দেশের মাটির বাড়ির মেঝের উপর সেই একই মাটি দিয়ে উনুন গড়ে দেওয়া হয়। এটিও ঠিক তেমন। সূত্র অনুযায়ী এর ভিতর দিয়েই সুড়ঙ্গ পথ। উনুনের কাছে গিয়ে উবু হয়ে বসে ওরা আলো ফেলল উনুনের ভিতরে। না, কিছুই নেই। যেমন মাটি থাকে তেমনই আছে। তবে চিন্তার জট পাকায় তিয়াশার মনে। কি হতে পারে? নাকি এবার নকশি কাঁথার মধ্যে সূত্র খোঁজার সময় এসেছে? কাঁধে ঝোলানো স্লিং ব্যাগে করেও নিয়ে এসেছে সূত্র কাঁথা। চট জলদি বের করে খুঁজতে লাগলো সূত্র, কিন্তু না। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কিছুই মিলল না। ব্যাপারটা যে নিতান্তই জটিল হতে চলেছে তার আন্দাজ তিয়াশার ছিল, কিন্তু হাতে সময় ভীষণ কম। কিছুই তো পাচ্ছি না মামা। পাচ্ছি না বললে হবে না, ডিকোড করতে হবে। ভালো করে খোঁজ। অভিকে বাঁচানোর জন্য মা বিপত্তারিণীর শিলা খুঁজে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেবী এতটাই শক্তিশালী যে তার পুজো বন্ধ করে তবেই ওই পিশাচিনী নিজের শক্তি সঞ্চয় করেছিল। তাই তার শক্তি ক্ষয় করতেও দেবীকেই প্রয়োজন। যা, বাইরের আলোতে গিয়ে খোঁজ। মামার কথা মতো বাইরের উঠোনের ঝলমলে আলোয় বেরিয়ে এলো তিয়াশা। বেশ অনেকক্ষণ খুঁটিয়ে দেখার পর কাঁথার এক কোণে নজর পড়ল ওর। একটা কাঁচির নকশা। কিন্তু কেন? নিশ্চয়ই কিছু একটা কারণ আছে এর। নাড়াচাড়া করে তিয়াশা বুঝল এটা সাধারণ কাঁথা বানানোর পদ্ধতি মেনে করা হয়নি। এটার ভিতরে আরো একটা কাপড় আছে। দুবার না ভেবে ব্যাগ থেকে কাঁচিটা বের করলো তিয়াশা। ওর স্লিং ব্যাগে টুকিটাকি দরকারি জিনিস রাখার একটা অভ্যাস বরাবরের। কাঁচি চালিয়ে ফালি ফালি করে কেটে ফেলল নকশি কাঁথা। যা ভেবেছিল ঠিক তাই। ভেতরেও এক টুকরো কাপড়, সেটাতেও একইভাবে নানা রকম সুতোর নকশা। এটাই তবে সূত্র। এত দূর আসার পরে হেরে গেলে চলে না। এক মনে খুঁজতে লাগলো তিয়াশা। চমকে উঠল। এটা কোনো নকশা নয়, এটা আস্ত একটা ম্যাপ। হরিহরপুরের ম্যাপ, যেখানে গ্রামের মাঝামাঝি রয়েছে প্রাসাদ সম রাজবাড়ি। ঠিক তার মুখোমুখি জনার্দনের মন্দির, সুপরিচিত বুড়ো বটগাছ, জলসা বাড়ি। আরও কিছু পথ এগিয়ে গ্রামের শেষ সীমানায় প্রাচীন সেই মন্দির, এককালে যার অধিষ্ঠাত্রী ছিলেন মা বিপত্তারিণী। অদ্ভুতভাবে কাছারিতলার হত্যামঞ্চের নিচ থেকে সংকীর্ণ একটা পথ বেরিয়ে এসে মিলে যাচ্ছে জলসা বাড়ির উঠোনের নিচে। এটাই কি তবে সুড়ঙ্গ পথ? উনুনের নিচে নিশ্চয়ই কিছু একটা আছে। মামা, উনুনের নিচে কিছু একটা আছে। বেশ, তবে উনুন ভেঙে মাটি সরানো হোক। তিনজন মিলে বেশ কিছুক্ষণ ধরে ভাঙন ধরা মাটি সরিয়ে ফেলল। মাটির প্রলেপ সরে যেতেই ওদের অবাক করে বেরিয়ে এলো পাথরের দরজা। এটা খোলে কিভাবে? টানাটানি ঠেলাঠেলি চলল বটে, কিন্তু পাথর সরানো গেল না। এবার কি করি বলো তো? কি জানি রে মা। মাগো, মা মহামায়া, সদয় হও। খানিকটা বিফল মনোরথ হয়ে
উঠে দাঁড়ালেন শক্তি মুখুজ্জে। ঠিক পাশের দেওয়াল থেকে বেরিয়ে আসা একখানা কাঠের হাতলে কনুইয়ে ভর দিয়ে দাঁড়াতেই হাতল ধীরে ধীরে নামতে শুরু করলো, আর তার সাথে শুরু হলো একচালা ঘরের প্রত্যেকটা কোণে কম্পন। মামা, মামা, কি হচ্ছে এটা? সামলে বস মা, ঘোষাল বাবু ধরে বসুন আপনারা। মামা, তুমি পড়ে যাবে, সামলে। ভয় পাস না, কিছু হবে না। বলতে বলতে উনুনের নিচে সেই পাথরটা মাঝ বরাবর সরে যেতে লাগলো। এই পাথরটা সরে যাচ্ছে, মহামায়া আছেন, রাস্তা খুলে যাচ্ছে রে মুখপুরি। জয় মা, জয় মা। মুখুজ্জে মশাই, এ যে অবিশ্বাস্য। হ্যাঁ ঘোষাল বাবু, হ্যাঁ, কতকাল আগে এই ঘরের ভিতর দিয়ে লুকোনো সুড়ঙ্গের পথ, তার দরজা, এত শক্তিশালী একটা লিভারের কনসেপ্ট ভাবা যায়? সত্যিই তাই। সবার নজর বাঁচিয়ে এটা কেন বানানো হয়েছিল? কার মাথা থেকেই বা এমন অসাধারণ বুদ্ধি বেরিয়েছিল? অসামান্য, অসামান্য। সেসব জানার জন্য এই সুড়ঙ্গের ভিতর যেতে হবে। ও কি রে মা, কাঁদছিস যে? মামা, শেষমেশ আমরা অভিকে বাঁচাতে পারবো তো? পারবো তো মামা? পারবি রে খেপি, পারবি। দেখছিস না কেমন মহামায়া বারবার বুঝিয়ে দিচ্ছেন উনি আমাদের সাথে আছেন। চলুন ঘোষাল বাবু, চলুন যাওয়া যাক। পাথরের নিচে অন্ধকার সুড়ঙ্গ। ওরা তিনজন একে একে নেমে এলো সেখানে। মোবাইলের আলোটা এখন ছোট্ট একটা আলোক বিন্দু ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। সাবধানে এগিয়ে আয় মা। হ্যাঁ মামা, এই নকশি কাঁথা অনুযায়ী সুড়ঙ্গটা চলে গেছে কাছারিতলা হত্যা মঞ্চর নিচে। অনেক কটা প্রশ্ন মনে দানা বাঁধছে রে মা। কি প্রশ্ন? এই সুড়ঙ্গ কে বানালো? যে বানিয়েছে তার তো কিছু একটা স্বার্থ ছিলই। কি বা চলতো এই সুড়ঙ্গের ভিতর? আচ্ছা ঘোষাল বাবু, এই যে কেষ্টদার কথা বললেন, উনি কি বাঙালি ছিলেন? হ্যাঁ, একেবারে ভেতো বাঙালি যাকে বলে। আপনি নিশ্চিত? আলবাত। চোখে মুখে কোনো পাহাড়ি চেহারার স্পর্শও ছিল না? বলেন কি মশাই, আপনি জানলেন কিভাবে? কেষ্টদা বাংলার মানুষ হলেও চোখ ছোট, নাক চ্যাপ্টা, পাহাড়ি একটা ছাপ যে ওর মুখে ছিল তা তো অস্বীকার করা যায় না। বিনোদীর মতো ওই কেষ্টরও অরিজিন নর্থ ইস্ট। বিশেষ কারণে বিনোদীকে সাহায্য করতেই কেষ্ট নিজের ঘরের ভিতর দিয়ে গোপনে এই সুড়ঙ্গ বানায় অথবা কাউকে দিয়ে তৈরি করায়। এখানেই ছিল ওদের গোপন ডেরা। মামা, ওই সামনে দেখো, কি ওটা? আরে গবিনা, এখানেই দাঁড়া। ওটাই বিনোদীর তন্ত্রচক্র। এখানে বসেই ও লঘু তন্ত্রক্রিয়া করে অসম্ভব শক্তিশালী দেবীকে নিজের নিয়ন্ত্রণে এনেছিল। সুড়ঙ্গের শেষ প্রান্তে চৌকাকৃতি জায়গা। সম্ভবত এটাই হত্যা মঞ্চর ঠিক নিচে। খুলি আর দেহের বাকি অংশের কঙ্কাল ছড়িয়ে আছে যত্রতত্র। এক বিভৎস দৃশ্য। লাল সাদা নানা রকমের রঙের গুঁড়ো দিয়ে বানানো চিত্রের ঠিক মাঝে রাখা রয়েছে মা বিপত্তারিণী শিলা। শক্তি সাধন বুঝলেন ওই শিলা চক্রের থেকে বের করে নিয়ে আসা সহজ হবে না। ভয়ানক শক্তিশালী চক্রের বন্ধনী দিয়ে আগলে রেখেছে বিনোদী। বাসুদেব ঘোষাল কম্পিত কণ্ঠে বলে উঠল, এ তো নরকঙ্কাল। বাবার কাছে শুনেছিলাম মঞ্চের উপর নরবলি দিয়ে নীলাদিত্য রায় চৌধুরী মৃতদেহগুলোকে মঞ্চের নিচে ফেলে দিত। হাঁড়ি কাঠের নিচে নাকি ঢাকনা দেওয়া সুড়ঙ্গের পথ ছিল। তবে
তবে সেই সুরঙ্গের সাথেই কেষ্টতার ঘরটাকে জুড়ে ফেলা হয়েছিল। ঠিক তাই ঘোষাল বাবু। আর এই অসহায় মানুষগুলোর অতৃপ্ত আত্মা মৃত্যুর পরেও এক ফোঁটা শান্তির জল পায়নি, মুক্তি হয়নি ওদের। বিনোদী এটাই কাজে লাগিয়ে এই মৃতদেহ থেকে সমস্ত শক্তি অপশক্তি শুষে নিয়েছিল। তাই ওর ক্ষমতা অসামান্য, অভাবনীয়। জানো তো মামা, সেই রাত্রে আমি মন্দিরে আসার পর মানুষের কান্না শুনেছিলাম। বুক ফাটা হাহাকার, কান পাতা যাচ্ছিল না। তবে কি? হ্যাঁ রে মা, তোর সন্তানেরা যন্ত্রণা পেয়ে তোর কাছেই তো কাঁদবে। তুই যে ওদের ছোট গিন্নি মা। এবার ওদের মুক্তি দিতে হবে মামা। পারবে না তুমি? জানি না রে মা, তবে আমার শিক্ষা দিয়ে আমি চেষ্টা করব শেষ রক্তবিন্দু অবধি। চক্রের সামনে বসে পড়লেন শক্তি সাধন। পদ্মাসনে বসে ধ্যান মুদ্রায় জপতে লাগলেন দেবী মহামায়ার বীজ মন্ত্র। হঠাৎ ভয়ঙ্কর পৈশাচিক চিৎকার শুরু হলো। এমন চিৎকার যা বর্ণনা করা যায় না। কান পাততে পারছে না তিয়াশা। ঘোষাল বাবুরও অবস্থা তথৈবচ। তারই মধ্যে নিরবিচ্ছিন্নভাবে শক্তিবাবু জপছেন মহামায়ার নাম। শয়তান সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ওনাকে থামানোর, কিন্তু পারছে না। সুরঙ্গের মাটি চিরে ফাটল ধরছে। ঢাক, ঢোল, কাঁসরের শব্দ আর পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু তারস্বরে চিৎকার করছে সবাই। সব শেষে চিৎকার করে উঠল কিশোর কণ্ঠ, ওদের ওদের ছাড়িস না মা, আমি রক্ত দেখব, রক্ত খাবো আমি ওদের। আমার আমার মুক্তি হয়নি রে মা, ছাড়বি না ওদের। জাদু? তিয়াশার বলা শেষ শব্দটার পর থেমে যায় সবকিছু। থামল বীজ মন্ত্র। তন্ত্রচক্র ভেদ করে শক্তিবাবু বের করে এনেছেন মায়ের শিলা। চল মা, আর দেরি নয়, ফিরে চল, অনেক কাজ বাকি। সুরঙ্গ পথ ধরে কেষ্টদার বাড়ির মেঝের গর্ত থেকেই বেরিয়ে এলো ওরা। অনেকটা সময় পেরিয়েছে, ওরা বুঝতেও পারেনি। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। দ্রুত পায়ে বাড়ি ফিরল ওরা। অভি একভাবে ঘুমোচ্ছে, ঠিক যেন ঘুম নয়, ঘোরে আচ্ছন্ন। এসেছেন ঘোষাল বাবুও। সকাল থেকে জল পায়নি জনার্দন। শিলা পাওয়ার পর ওনাকে প্রবেশাধিকার দিয়েছেন মুখুজ্জে মশাই। অভির মাথায় মন্ত্র পড়া একটা জবা ফুল ঠেকাতেই ঘোর কাটিয়ে উঠে বসল অভি। যেন অনেকটা ঘুমের পর উঠেছে সে, বেশ ফ্রেশ। কাল রাতের ঘটনা কিছুই মনে নেই ওর। চোখ কচলে অভি বেশ অবাক হয়ে বলল, আরে ছোট মামা, আপনি কখন এলেন? আজই এসেছি জামাই। এখন শরীর কেমন? দিব্যি আছি, কিন্তু আমার পায়ে এটা। ও কিছু না, কাল রাত্রে তোমার পায়ে ভারী কি একটা পড়ে গেছিল। হ্যাঁ, আমার পায়ে? কাল? কই, কিছু তো। আরে ছাড়ো ছাড়ো, আঘাত লাগলে এমনটা হয় না মানে। ওহ, ছাড়ো না বাপু এসব কথা। তা একটু তেলে ভাজা মুড়ি চলবে নাকি? হ্যাঁ, আমি গিয়ে চপ নিয়ে আসছি। কিচ্ছু আনতে হবে না, তিয়াশা রান্না করে ভাজছে, শুনতে পাচ্ছ না? কেন, ঝর্ণা আসেনি? ও শুনলাম শরীর ভালো নেই, একটু আধটু কাজকর্ম করতে দাও ভাগ্নিকে। এই সময় একেবারে চুপচাপ বসে থাকাটাও ভালো নয়। এই তো চলে এসেছে গরম গরম আলুর চপ আর মুড়ি। মামা, একটু লঙ্কা কুচি দি। হ্যাঁ হ্যাঁ, সে দিবি। এখন একটু চল দেখি আমার সাথে, হাত কোথায় ধোবো একটু দেখিয়ে দে। অভি, শুরু করো তুমি। এদিকে এসো, এই নাও হাত ধুয়ে নাও, লিকুইড সোপ আছে। তিয়াশা, সময় নেই হাতে। কেন মামা? আজ রাত্রে এই পুজোয় বসতে হবে আমাদের। আমি স্পষ্ট বুঝতে পারছি
বিনোদী এই ঘরেই আছে। কি? তুই দেখতে পাবি না, আমি পাচ্ছি। ও এক্ষুনি নিজের শক্তি প্রদর্শন করবে। অভি এই সময় মোটেও নিরাপদ নয়। ঘোষাল বাবুকে আমি বলে দিয়েছি কাছারি তলার হত্যা মঞ্চের ওপর পুজো হবে বিপত্তারিণীর, আর তুই আমার সাথে ঢুকবি কাঁচা খাউরির মন্দিরে। তাই হবে। চল খেয়ে নি। হ্যাঁ মামা, চলো। অভি? কি হলো? অভি কোথায় গেল? কোথায় গেল অভি? এইখানেই তো ছিল অভি। অভি, এই অভি, অভি তুমি কোথায়? এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করা যাবে না, ওকে বিনোদী টেনে নিয়ে গেছে। বিনোদীও আর সময় নষ্ট করবে না। চল চল তাড়াতাড়ি চল। ঘর থেকে বেরিয়ে জনার্দনের মন্দিরের ভিতর রাখা মায়ের শিলা নিয়ে বেরিয়ে পড়ল ওরা। ঘোষাল বাবুকে ডাকার আগেই উনি আর ব্রজবাবু বেরিয়ে এসেছেন। মুখুজ্জেবাবু, আমি ওই বিকট গন্ধটা নাকে পেয়েই বাবাকে নিয়ে বেরিয়ে এসেছি। অভিজ্ঞানকে কি? আপনি একদম ঠিক আন্দাজ করেছেন ঘোষাল বাবু। বিনোদী অভিকে টেনে নিয়ে গেছে। চলুন আপনারা। আপনি পুজোর জন্য তৈরি তো? হ্যাঁ, আমি একদম তৈরি। চলুন। পড়িমড়ি করে ছুটে চলেছে সবাই। এত তাড়াতাড়ি কিভাবে নিয়ে গেল অভিকে? কোথাও দেখা যাচ্ছে না ওকে। এতক্ষণে বুঝি মন্দিরেও পৌঁছে গেছে ও। এক ঝলক ফটিককে ফণি মনুষার ঝোপের ভিতর দৌড়ে ঢুকতে দেখে তিয়াশা বুঝল অভিকে বিনোদী অনেকটা দূরে নিয়ে চলে গেছে আজ। ভয়ে তিয়াশার শরীর অবসন্ন লাগছে, আর যেন পারছে না। সবাই ছুটে যাচ্ছে, শুধু তিয়াশার পা দুটো আটকে চলেছে। গোধূলির আলোয় পায়ে পায়ে অন্ধকার নামছে। পিছিয়ে পড়েছে তিয়াশা। এত কেন শক্তিহীন লাগছে নিজেকে? অভিকে কি আর তবে শেষ দেখাও দেখতে পাবে না ও? মামা, ঘোষাল বাবু কেউই খেয়াল করেনি তিয়াশা পিছিয়ে পড়েছে। খেয়াল করেছে শুধু একজন। তিয়াশার হাতটা শক্ত করে ধরেছে সেই ছায়ামূর্তি। রাজবাড়িতে যাকে দেখেছিল তিয়াশা, তবে আজ আর ছায়া নয়। ছায়া আর অশরীরীর মাঝামাঝি কিছু যেন, দমকা হাওয়ার মতো। কিন্তু সেই হাওয়ায় মায়া আছে, শক্তি আছে, ভরসা আছে। তিয়াশা চিনতে পারল মুক্তদাই। হ্যাঁ, মুক্তদাই ঠিক তার পাশে এসে দাঁড়িয়েছে। শরীরে আর শক্তি নেই তিয়াশার। সে আর নিজের শরীর চালনা করতে পারছে না। কথা বলার শক্তিটুকু নেই তার। কথা নেই সেই ছায়ামূর্তির মুখেও। হঠাৎ সেই ছায়ামূর্তি এগিয়ে এসে তিয়াশার হাতটা শক্ত করে চেপে ধরল। মুক্তদাইয়ের হাতটা ধরে শক্তি পেল তিয়াশা। তিয়াশাই কি? না, তিয়াশা নয়, ছোট গিন্নিমা, হরিহরপুরের ছোট রানী। তিয়াশার অস্তিত্ব ক্ষীণ হয়ে যাচ্ছে ওর ভিতর। ছুটে গেল কাছারি তলায়, কিন্তু মুক্ত কোথায়? ও তো নেই আর। বিভৎস চিৎকারে সম্বিত ফেল তিয়াশার। অভির চিৎকার। মন্দিরের ভিতর ঢুকে কাঁচা খাউরির খড়গ হাতে নিয়ে নিজেকে শেষ করে দিতে উদ্যত অভি। ওকে আগলাতে হিমশিম খাচ্ছে বাসুদেব বাবু আর শক্তি সাধন। বীর বীর করে একটা মন্ত্র পড়ে অভির কপালে ঠিক মাঝখানে নিজের আঙুলটা ধরলেন শক্তিবাবু। চিৎকার করে উঠল অভি। হিংস্র চিৎকার, তবে অভির চিৎকার নয়, এটা বিনোদীর চিৎকার। তিয়াশার চিনতে ভুল হয়নি। অভির শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। বাসুদেব বাবু, বিপত্তারিণীকে প্রতিষ্ঠা করুন হত্যা মঞ্চে। মায়ের শক্তি বেষ্টনী দিয়ে বেঁধে ফেলতে হবে এই জায়গাটা। বেশি সময় নেই, অভি নিজেকে উৎসর্গ করে দিয়েছে। এরপর আর এক প্রহর সময় পাবো, মানে গুনে গুনে 3 ঘন্টা। আপনি পারবেন তো? পারবো, আমি এক্ষুনি করছি। ব্রজবাবু,
আপনি এখানে শান্তি সংস্থান করুন, সত্যনারায়ণের পুজো করে। সত্যনারায়ণ থাকলেই অপশক্তির ক্ষমতা কমবে। আমি এই চাতারেই পুজো করবো বাবা। যতক্ষণ আমার প্রাণ আছে বিনোদীকে এই মন্দিরের ভিতরে ঢুকতে দেব না। তুমি শুধু ওকে একবার বের করে দাও মন্দিরের ভিতর থেকে। ব্রজবাবু, আপনার কিন্তু এক প্রহর পুজো থামালে চলবে না। এই বয়সে আপনি কি পারবেন একইভাবে মন্ত্রোচ্চারণ করতে? পারবো, আলবাত পারবো। তবে শুরু করুন, আমি প্রেতকে এখনই বের করছি। তিয়াশা, ভেতরে আয়। বলো মামা, কি করতে হবে আমায় বলো। বস তুই। মস্ত বিপদ হয়েছে রে মা। অভি নিজেকে উৎসর্গ করে দিয়েছে। এরপর মাকে বলি না দিলে এই গ্রামের ঘোর অমঙ্গল হয়ে যাবে। না মামা, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি ওকে বাঁচাও মামা, বাঁচাও ওকে। দেবী কাঁচা খাউড়ি সাধারণ দেবী নয় রে মা। ওনার প্রসাদ এভাবে আমরা কেড়ে নিলে সব শেষ হয়ে যাবে। আমি যে বুঝতে পারছি না কি করব। কিছুই কি উপায় নেই? ধৈর্য ধর, কাঁদিস না। একটা মাত্র উপায় আছে, কিন্তু তা ভয়ানক। কি উপায়? অভির বংশের রক্ত বইছে এমন কাউকে মায়ের পায়ে বলি দিতে হবে। মানে তোর গর্ভের সন্তান। দুজনকে তুই বাঁচাতে পারবি না, যে কোনো একজন। কান্নায় ভেঙে পড়ল তিয়াশা। এ কেমন ধর্ম সংকট! না 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 না। সময় নেই রে মা। বল আমি কি করব বলে দে। মামা, আর কি সত্যি কোনো উপায় নেই? কোনো উপায়? না। তবে অভিকে বাঁচাও মামা, আর আমার বাচ্চাটাকে দিয়ে দাও মায়ের পায়ে। বুক ফাটা কান্নায় লুটিয়ে পড়ল মেয়েটা। সন্তান যে কি তাও সেদিন বুঝেছিল, যেদিন ডাক্তার নিশ্চিত করে বললেন ও গর্ভবতী। আজ সেই একরত্তি ভ্রূণকেই শেষ করে দিতে হবে। শান্ত হয়ে বস মা। এই পূজার আচার ভয়ানক। খুব যন্ত্রণা হবে তোর। মাঝপথে দম ছাড়লে হবে না। আমি পারবো মামা। তুমি শুরু করো তুমি। যেভাবেই হোক অভিকে বাঁচাও অভিকে। মন্দির শুদ্ধিকরণ করে পুজো শুরু করলেন শক্তি সাধন। আজ ওনার শিক্ষার সবচেয়ে বড় পরীক্ষা। ব্যাগের ভিতর থেকে একে একে বের করলেন নানান ধরনের সরঞ্জাম। মন্ত্রোচ্চারণে কেঁপে উঠছে কাছারিতলা। সেই দিনে সেই নূপুর পরা কিশোরী ছুটে বেড়াচ্ছে মন্দির প্রাঙ্গণে। অভি নিথর হয়ে পড়ে রয়েছে। শয়তান যে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে তা আর বুঝতে কারুর বাকি নেই। দীর্ঘ 2 ঘন্টা ধরে একের পর এক আচার বিধি মেনে পুজো চালালেন শক্তি সাধন। ঘামে আর উত্তেজনায় সারা শরীর ভিজে উঠেছে মানুষটার। অপরিসীম সাহস তিয়াশার এত কিছুর পরেও স্থির হয়ে বসে। সবশেষে নরকঙ্কালের খুলির ওপরের বাটির মতো একখানা অংশ বের করলেন উনি। মারে, এই খুলিটা তোর জনির দ্বারে ধর। এতে করেই মাকে তোর সন্তানের রক্ত দিতে হবে। কেঁপে উঠল তিয়াশা। সাহস করে মামার কথা মতো
মায়ের মূর্তির পিছনে গিয়ে বসল তিয়াশা। ভয় পাবি না মা, যন্ত্রণা হবে, সহ্য করিস আর একটুক্ষণ। আমি পারবো, আমি। এক পুরনো কালো হয়ে যাওয়া জবা ফুল নিয়ে মায়ের মূর্তির ঠিক পাশ দিয়ে হাত বাড়িয়ে তিয়াশার তলপেটের উপর শক্ত করে ধরলেন শক্তি সাধন। তারপর শুরু করলেন শেষ আচার ক্রিয়া। মাগো, বংশের এই রক্ত নিয়ে তুই অভিশাপ মুক্ত কর ওদের মা। ওই পিশাচিনীর নিয়ন্ত্রণে আর থাকিস না। দেখ মা, দেখ, এই অসহায় মেয়েটা তোর চরণে নিজের সন্তানের বলি দিচ্ছে। তুই ওদের অভিশাপ খণ্ডন কর মা। মাগো, জয় মা, জয় মা। আমার পুজো গ্রহণ কর মা, আমার পুজো গ্রহণ কর। নিজের প্রাণ শক্তি সর্বস্ব দিয়ে গায়ত্রী মন্ত্র উল্টো করে জপতে লাগলেন উনি। 11 বার জপের পর বিভৎসভাবে চিৎকার করে উঠল তিয়াশা। যন্ত্রণায় টুকরে উঠল ওর ভিতরটা। জনিতার থেকে রক্ত মাংস প্লাবিত হয়ে বেরিয়ে এসে ভিজিয়ে দিল দেবীর পা। তিয়াশা ছাড়াও আরো একজন কেঁদে উঠল। তিয়াশার মতোই টুকরে কেঁদে উঠল আরো একজন মা, মা কাঁচা খাউরি। রক্তক্ষয় হয়ে জ্ঞান হারিয়েছে তিয়াশা। শত্রু নাশের মন্ত্রে শক্তিহীন হয়েছে বিনোদী। কেঁদে উঠেছে হয়তো, সেও যে মা। বিনোদীকে মুক্তি দাও মা, তোমার চরণে প্রত্যেকটা বলি হওয়া মানুষকে মুক্তি দাও। দমকা একটা হাওয়া দেবীর গর্ভগৃহে ঢুকিয়ে মিলিয়ে গেল। শান্ত হয়ে উঠল প্রকৃতি। অভির জ্ঞান ফিরেছে। বিনোদী মিলিয়ে গেছে দেবীর পায়ে। ছোট বাবা, তিয়াশার কি হয়েছে? ওকে হাসপাতালে নিয়ে চলো অভি, তারপর সব বলবো। হরিহরপুর থেকে একটু দূরত্বে হাসপাতাল। যেতে সময় বেশি লাগলো না। মা মহামায়ার ভরসায় তিয়াশাকে এমন দুর্ঘটনার মধ্যে ফেলেছিলেন শক্তি। মায়ের ফুল কপালে ঠেকিয়ে নিয়ে গেল জ্ঞানহীন মেয়েটাকে। অভিশাপ মুক্ত হয়েছে পরিবার। ছোট গিন্নিমা শেষমেশ পারলেন। চিকিৎসা হয়েছে ওর। বাচ্চাটা চলে গেছে ঠিকই, কিন্তু তিয়াশার কোনো ক্ষতি হতে দেননি দেবী মহামায়া। একটু রাতের দিকে জ্ঞান ফিরল তিয়াশার। কেবিনে বসে অভি আর ছোট মামা। মামা, এখন কেমন লাগছে মা? আমি কি খুব ভুল করলাম? না রে পাগলি, কিছু ভুল করিসনি। তুই তোর একটা শক্তি দিয়ে আর একটা শক্তিকে রক্ষা করেছিস। ভয় পাস না, আমার মা তোর কোল ভরিয়ে দেবে। অভি, বলো। ওই ভাঙা রাজবাড়ির ইট দিয়ে হরিহরপুরের রাস্তা বানিয়ে দেবে? কাঁচা রাস্তায় লোকজনের খুব অসুবিধে হয়। আচ্ছা, সে হবে, আগে সুস্থ হও। বাইরে ছিলেন বাসুদেব বাবু। তিয়াশার গলার আওয়াজে ভিতরে আসলে। কেমন আছো বৌমা? ভালো আছি ঠাকুর মশাই। ওদিকে আবার একটা কাণ্ড জানো? ফটিক, আমাদের ফটিক একেবারে সুস্থ। সত্যি? হ্যাঁ বৌমা, তার বলছি কি তোমায়। শক্তিবাবু মুচকি হেসে বললেন, হবেই তো। ওর শরীরে বিনোদী নীলাদিত্যকে আটকে রেখেছিল এতকাল, আজ সেও মুক্ত। চোখ ছলছল করে উঠল তিয়াশার। ভয়াবহ অভিশাপের করাল গ্রাস থেকে মুক্ত হল হরিহরপুর, জমিদার বাড়ি, অভি আর তিয়াশা। সূর্যোদয় হল ঝকঝকে একটা দিনের।
শেষ হলো আমাদের বিশেষ নিবেদন সায়ন্তী চৌধুরীর কলমে কাঁচা খাউড়ির মন্দির অন্তিম পর্ব। আজকের গল্প পাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে সৌমিলি, ইভান, দেবিকা, শান্তনু, কৌশিক, তৃষা, পিয়ালি, রুভিনা, দেবস্মিতা এবং আমি রক্তিম। প্রচ্ছদ অভিব্রত। স্ক্রিপ্টিং শুভজিৎ। পরিবেশনা ও পরিচালনায় টিম হরেস্কোপ। কেমন লাগলো আমাদের এই পরিবেশনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা সবাই জানেন কি করতে হয়। লাইক করতে হয়, শেয়ার করতে হয়, প্রচুর প্রচুর শেয়ার করতে হয়, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখতে হয় যাতে এরকমই নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের মতো এখানেই আসি, তবে আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও নতুন স্বাদের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।